হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি ইকোনমিক্সের একদম ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, দ্যাট ইজ ডেফিনেশন অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স, এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো ডেফিনেশন অ্যান্ড দি সাবজেক্ট ম্যাটার অফ ইকোনমিক্স, এটা বলতে গেলে ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে যে হোয়াট আর দি ডেফিনেশনস অফ ইকোনমিক্স, বা অর্থনীতির কী কী ডেফিনেশন আমরা পাই, অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদরা কী কী টাইপের ডেফিনেশন দিয়েছেন, এবং হোয়াট আর দি সাবজেক্ট ম্যাটার্স, দ্যাট মিন্স ইকোনমিক্সের মধ্যে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল আমরা যদি ইকোনমিক্সের সাবজেক্ট ম্যাটার্সগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ইকোনমিক্সে বেসিক্যালি আমরা দেখে থাকি ডিফারেন্ট টাইপস অফ ডেলি অ্যাক্টিভিটিস, মানে আমাদের মানুষের জীবনের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা দুটো টাইপে ভাগ করে থাকি। তার মধ্যে একটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটি বা অর্থনৈতিক কাজ, আর একটা হলো নন ইকোনমিক অ্যাক্টিভিটি বা অনর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ বলতে আমরা সেই সমস্ত কাজগুলোকেই বুঝে থাকি যে কাজগুলো আমরা আমাদের নিত্যদিনে করে থাকি অর্থের বিনিময়ে। যেমন ধরো, উদাহরণ হিসাবে বলতে পারি যে কোনো একজন গায়িকা তিনি একটা স্টেজ পারফরমেন্স করছেন এবং তার বিনিময়ে তিনি অর্থ পাচ্ছেন, দ্যাট ইজ কনসিডার অ্যাজ আ ইকোনমিক অ্যাক্টিভিটি। আর ধরো একজন গায়িকা তিনি বাড়িতে বসে গানের রেয়াজ করছেন, সেটা কিন্তু হবে কি অর্থনৈতিক কাজ বা নন ইকোনমিক অ্যাক্টিভিটি। কেন কি এই ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে কোনো রকম অর্থের লেনদেন জড়িত নেই। তাহলে যে কাজের সঙ্গে কোনো অর্থের লেনদেন জড়িত থাকবে সেই কাজটাকে আমরা বলবো অর্থনৈতিক কাজ। যে কাজের সঙ্গে অর্থের লেনদেন যুক্ত থাকবে না সেটাকে আমরা বলে থাকি অনর্থনৈতিক কাজ। এবার অর্থনীতিটা একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি, যেটা হলো কি অভাব এবং দুষ্প্রাপ্যতা ও পছন্দের সমস্যা। তাহলে ওয়ান্ট, স্কারসিটি অ্যান্ড দি প্রবলেম অফ চয়েস। তো ওয়ান্ট, স্কারসিটি অ্যান্ড প্রবলেম অফ চয়েসটা কি? ওয়ান্টস বা অভাব, অভাব বলতে কি বোঝায়? অভাব মানুষের হয় কোনো বস্তুগত বা কোনো জিনিস চাওয়া বা পাওয়ার উপরেই মানুষের অভাব তৈরি হয়। কোনো একটা বস্তুর মধ্যে থাকা অন্তর্নিহিত শক্তি যেটা মানুষের অভাব পূরণ করতে সাহায্য করে থাকে। মানুষের এই অভাব অফুরন্ত বা অনন্ত। একটা অভাব পূরণ হলে নতুন একটা অভাবের সৃষ্টি হয়ে যায়। কাজেই মানুষকে, কিন্তু মানুষের আয় সীমিত, কাজেই মানুষকে ঠিক করতে হয় যে সে তার সীমিত আয়ের মধ্যে দিয়ে কিভাবে এই অফুরন্ত চাহিদাকে পূরণ করতে পারবে। তার কারণ হলো আমাদের প্রকৃতিতে সব সম্পদই সীমাবদ্ধ মাত্রাতেই রয়েছে, এবং এই সম্পদগুলো যেহেতু প্রকৃতিতে সীমাবদ্ধ ও মানুষের চাহিদা অফুরন্ত, তাই জন্য মানুষকে কোনো দ্রব্য কিনতে গেলে তার জন্য মানুষকে দাম দিতে হয়। যদি দ্রব্যের দাম না থাকতো তাহলে মানুষের এই অফুরন্ত চাহিদা পূরণ করতে করতে প্রকৃতি থেকে সব প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যেত। এবং যেহেতু প্রাকৃতিক সম্পদগুলো সীমাবদ্ধ এবং সীমিত মাত্রাতে রয়েছে, তো সেই জন্য সীমাবদ্ধ কিছু স্থানে এবং সীমিত মাত্রাতে রয়েছে, সেই কারণে মানুষকে অর্থের বিনিময়ে এই সমস্ত দ্রব্যগুলোকে ক্রয় করতে হয় এবং নিজের অভাবকে পূরণ করতে হয়। তো সেই জন্য মানুষকেই ঠিক করতে হয় যে সে তার কোন অভাবটা আগে মেটাবে, কোন অভাবটা তার পরে মেটালেও চলবে। যেহেতু মানুষের আয় সীমিত, সেই জন্য সীমাবদ্ধ আয়ের মধ্যে তাকেই ঠিক করতে হয় যে কোন অভাবটা তার বেশি দ্রুত তার অভাবটা মেটানো দরকার, আর কোন অভাবটা তার পরে মেটালেও চলবে। তো এইভাবে তৈরি হয় পছন্দের সমস্যা। প্রত্যেকটা ব্যক্তির মানে অভাব কিন্তু সমান নয়, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে সব দ্রব্যের চাহিদা সমান নয়, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে সব দ্রব্যের গুরুত্বটাও সমান নয়। তাহলে মানুষই সেটা ঠিক করে যে তার ক্ষেত্রে কোন দ্রব্যটা বেশি গুরুত্বপূর্ণ আর কোন দ্রব্যটা কম গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের ভিত্তিতেই কি করে থাকে, তারা কোন দ্রব্যটাকে আগে ক্রয় করবে এবং কোন দ্রব্যটাকে পরে ক্রয় করবে সেটা তারা ডিসাইড করে থাকে। তো যেটাকে আমরা পছন্দের সমস্যা বলে থাকি। কেন কি, যেহেতু মানুষের আয় সীমাবদ্ধ, তাই তাকে সীমাবদ্ধ সেই আয়ের মধ্যেই তাকে তার এই মানে সে কী কী দ্রব্যগুলো চাইছে সেগুলো তাকে ঠিক করতে হবে যে কোন অভাবটা তার এখনই মেটাতে হবে আর কোন অভাবটা তার পরে মেটালেও চলবে। যেটা পরে মেটালে চলবে সেটাকে সে বর্তমানে ভোগের থেকে, মানে বর্তমান ভোগ থেকে সেটাকে স্থগিত রাখতে পারে, কিন্তু যেটা তার এখনই অভাবটা মেটানো দরকার
দরকার সেটাকে সে আগে মেটানোর চেষ্টা করে। এর পরবর্তী অর্থনীতি আলোচনা করে প্রধানত উৎপাদন এবং বাজার, এই দুটো বিষয়কে নিয়ে। উৎপাদন একটি সামাজিক কাজ আর বাজার হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। তো এই অর্থনীতি প্রধানত এই সামাজিক কাজ এবং সামাজিক প্রতিষ্ঠান, তো এই দুটোকে নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। তো প্রোডাকশন বা উৎপাদন কাকে বলে সেটা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে দুটো কিন্তু সংজ্ঞা রয়েছে। যারা প্রাচীন অর্থনীতিবিদ আছেন তারা বলেছেন যে কোনো মানে তাদের মতে হলো উৎপাদন হচ্ছে একটা সামাজিক কাজ যার উদ্দেশ্য একটা বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা। উৎপাদনকে কেন সামাজিক কাজ বলা হয়েছে? কারণ এই উৎপাদনের দ্বারাই মানুষের নানান ধরনের অভাব পূরণ হয়ে থাকে। এই জন্যই উৎপাদনকে সামাজিক কাজ বলা হয়েছে, কারণ এটার দ্বারা মানুষ উপকৃত হয়। তো সেই জন্য উৎপাদন একটা সামাজিক কাজ। এই সামাজিক কাজের উদ্দেশ্য হলো একটা বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা। মানে উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেরকম ধরো বনের থেকে গাছ কেটে নিয়ে এসে সেই গাছের গুঁড়ি দিয়ে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করছি, তাহলে এটা একটা উৎপাদন। তারপরে আমরা বলতে পারি যে আমরা ফসলের বীজ থেকে আমরা নতুন চারা গাছ উৎপাদন করছি, এটাও এক ধরনের উৎপাদন। তো এইভাবেই বলা হচ্ছে যে উৎপাদন হলো একটা সামাজিক কাজ যার প্রধান উদ্দেশ্য হলো কোনো বস্তুকে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করা। কিন্তু এখানে উৎপাদনকে শুধু বস্তুগত দিক থেকেই দেখানো হয়েছিল। পরবর্তীকালে আধুনিক অর্থনীতিবিদরা বললেন যে না, উৎপাদন শুধুমাত্র বস্তুগত ক্ষেত্রেই হয় না, সেবামূলক কাজকেও উৎপাদনের অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে আধুনিক অর্থনীতিবিদরা বললেন যে বিভিন্ন ধরনের পরিষেবাকেও কিন্তু উৎপাদনের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেই জন্য আধুনিক অর্থনীতিবিদরা বললেন যে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টিকেই উৎপাদন বলা হয়ে থাকে। তার মানে মানুষ অর্থের বিনিময়ে যেটাই পেতে চায় সেটাই কিন্তু উৎপাদন। সেটা যে কোনো ধরনের পরিষেবাকেও তাহলে আমরা উৎপাদনের অন্তর্ভুক্ত করতে পারি। যেমন ধরো একজন ডাক্তারের পরিষেবা, একজন নার্সের পরিষেবা, একজন উকিলের পরিষেবা, একজন শিক্ষকের পরিষেবা, এছাড়াও সমাজে আমরা বিভিন্ন স্তরের মানুষের থেকে যে ধরনের পরিষেবাগুলো পেয়ে থাকি, এই সমস্ত ধরনের পরিষেবাগুলোকেও আমরা উৎপাদনের অন্তর্ভুক্ত করব। অর্থনীতিতে এর পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, অর্থনীতির আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে যে উৎপাদনের উপাদান। তো আমরা উৎপাদন তো পড়লাম যে উৎপাদন হলো একটা সামাজিক কাজ। এবার এই সামাজিক কাজটি করতে গেলে কিন্তু 4টে উপাদান খুব গুরুত্বপূর্ণ: জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। অর্থনীতিতে জমি বলতে বোঝায় জমি হলো প্রকৃতির দান। সমগ্র অর্থনীতির ভাষাতে জমির যোগান কিন্তু সীমাবদ্ধ। জমির যোগানকে বাড়ানো বা কমানো সম্ভব নয়। কিন্তু দেখা যায় যে অর্থনীতিতে বলা হচ্ছে জমি বলতে ভূপৃষ্ঠের ওপরিভাগে থাকা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সাগর, মহাসাগর, নদ, নদী, পুকুর, যা কিছু ভূপৃষ্ঠের ওপরিভাগে রয়েছে তার সবটাকেই কিন্তু জমি হিসাবে ধরা হয়েছে। এর পরবর্তী উপাদান হিসাবে বলা হয়ে থাকে শ্রম বা শ্রমিক। শ্রমিক কী করে? শ্রমিক তার শ্রম দেয়, শ্রমের বিনিময়ে শ্রমিক পারিশ্রমিক পেয়ে থাকে। এই শ্রমিকের দ্বারাই কিন্তু উৎপাদন কাজটি পরিচালিত হয়ে থাকে। তার পরবর্তী উৎপাদনের উপাদান হলো কি? মূলধন। অর্থনীতিতে মূলধন বলতে বোঝায় এমন সমস্ত দ্রব্যকে যেগুলোর উৎপাদন করার ক্ষমতা আছে। বিজ্ঞানী বমওয়ার্ক বলেছেন মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। তার অর্থ হলো কি যে সাধারণ অর্থে আমরা মূলধন বলতে টাকা কড়িকে বুঝিয়ে থাকি, কিন্তু এই অর্থনীতিতে মূলধন বলতে বোঝায় এমন সব ধরনের দ্রব্যকে যেগুলোর উৎপাদন করার ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ আমরা জমিকে মূলধন হিসাবে বলতে পারি, কেন কি জমির উৎপাদন ক্ষমতা রয়েছে। আমরা ফসলের বীজকে মূলধন বলতে পারি, কারণ ওই বীজের দ্বারাই নতুন গাছ জন্মায়। আমরা একটা যন্ত্রকে মূলধন বলতে পারি, কেন কি যন্ত্রের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদিত হয়। কিন্তু অর্থকে মূলধন অর্থনীতিতে এই কারণেই দেখা হয় না, কেন কি অর্থের নিজস্ব কোনো উৎপাদন করার ক্ষমতা নেই। অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবেই কাজ করে থাকে। এর পরবর্তী চতুর্থ যে উৎপাদনের উপাদানটি রয়েছে সেটি হলো কি? সংগঠক। সংগঠন কিন্তু
উৎপাদনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ কিছু মানুষ উদ্যোগ নিয়ে তারা উৎপাদনের কাজটি পরিচালনা করে থাকে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদন হয়, তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই দ্রব্য সামগ্রীগুলো বাজারে বিক্রি হয়। সেই জন্যই সংগঠকের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাহলে এতক্ষণ অবধি আমরা পড়লাম যে অর্থনীতির আলোচ্য বিষয়গুলো নিয়ে পড়ছিলাম। তাহলে অর্থনীতির আলোচ্য বিষয়ের মধ্যে যে বিষয়গুলো অলরেডি বলে ফেললাম সেগুলো হলো, অর্থনীতি আলোচনা করে অর্থনৈতিক কাজ, অনর্থনৈতিক কাজ কোনগুলো, অভাব, দুষ্প্রাপ্যতা, পছন্দের সমস্যা কী সেটা নিয়ে আলোচনা করে, উৎপাদন নামক একটি সামাজিক কাজ নিয়ে আলোচনা করে, এবং এই উৎপাদন করতে গেলে কী কী উপাদানের দরকার এবং এই উপাদানগুলোর সমন্বয় কিভাবে ঘটবে সেটা নিয়েও অর্থনীতি আলোচনা করে থাকে। এর পরবর্তী আমরা যেটা বলবো সেটা হলো কি, যে উৎপাদন সম্ভাবনা রেখা কী। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো একটা কাল্পনিক রেখা, যে রেখার মাধ্যমে এটা বোঝানো হয় যে যেহেতু আমাদের প্রকৃতিতে সব উপকরণই সীমিত মাত্রায় রয়েছে এবং যদি কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে দুটো উপাদানের দরকার পড়ে, এক্স এবং ওয়াই, সেক্ষেত্রে এক্সের পরিমাণকে বৃদ্ধি করলে ওয়াই মানে এক্স ইনপুটটাকে বাড়ালে ওয়াই ইনপুটটা কমাতে হয়, ওয়াই ইনপুটটাকে বাড়ালে এক্স ইনপুটটাকে কমাতে হয়। এইভাবে একটা কাল্পনিক রেখা অঙ্কন করা হয়, যে কাল্পনিক রেখাটার মাধ্যমে এটা প্রকাশ করা হয় যে এক্স এবং ওয়াই এর বিভিন্ন কম্বিনেশন থেকে আমরা কি পরিমাণে রিটার্ন পেতে পারি, এবং ওই এক্স আর ওয়াই মানে উল্লম্ব অক্ষে আমরা এক্স এবং অনুভূমিক অক্ষে আমরা অনুভূমিক অক্ষে এক্স এবং উল্লম্ব অক্ষে ওয়াই এটাকে রিপ্রেজেন্ট করে একটা কাল্পনিক রেখা এঁকে থাকি, যে রেখার মাধ্যমে আমরা এক্স আর ওয়াই এর বিভিন্ন কম্বিনেশন থেকে, মানে এক্সের বিভিন্ন ইনপুট এবং ওয়াই এর বিভিন্ন পরিমাণ ইনপুট থেকে কতটা আউটপুট পাওয়া যায় সেটাকে আমরা যে কাল্পনিক রেখার মাধ্যমে ব্যাখ্যা করে থাকি সেটাকে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়ে থাকে। এবার বলা হচ্ছে যে উৎপাদনকে আমরা সাধারণত যেটা বলেছি যে উৎপাদন কাকে বলে সেটা নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদরা কিন্তু বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে থেকে আমাদের কয়েকটা সংজ্ঞা পড়তে হবে, যেটা হলো যে অ্যাডাম স্মিথ কি বলেছেন। অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, মানে অর্থনীতিতে সম্পদকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। মার্শাল কি বলেছেন, মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। মানুষ দৈনন্দিন জীবনে সাধারণত যে কাজগুলো করে থাকে সেগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করে, এবং বস্তুগত কল্যাণের সঙ্গে জড়িত ব্যক্তিগত এবং সামাজিক কাজ, কোনো একটা বস্তু মানুষের জীবনে কি কাজে লাগছে এবং সমাজ জীবনের ক্ষেত্রে সেটা কি মানে সামাজিক কি উন্নতির কাজে লাগছে, সেই বিষয়গুলোকে নিয়ে অর্থনীতি আলোচনা করে থাকে। তো এই কথাটা বলেছেন কে, অর্থনীতিবিদ মার্শাল। তো এর পরবর্তী আমরা পড়ব যে অর্থনীতিবিদ রবিন্স, তিনি অর্থনীতি সম্পর্কে কি বলেছেন। বলেছেন এটি একটি বিজ্ঞান যার কাজ হলো বিভিন্ন ব্যবহার আছে এরকম সীমাবদ্ধ উপকরণকে কিভাবে অসংখ্য উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করা। তার মানে সীমাবদ্ধ উপকরণকে আমরা অসংখ্য উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করি। উদাহরণ হিসাবে বলতে পারি, ধরো কয়লা থেকে আমরা কত উপজাত দ্রব্য তৈরি করি, খনিজ তেল, এটা থেকে আমরা কত ধরনের উপজাত দ্রব্য তৈরি করি। তো এটাই বলা হচ্ছে যে সীমাবদ্ধ উপকরণকে কিভাবে আমরা আমাদের জীবনে অসংখ্য উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করতে পারি সেটা নিয়েই অর্থনীতি প্রধানত আলোচনা করে থাকে। এবার বলা হচ্ছে অর্থনীতিকে আমরা বলি যে অর্থনীতি হলো একটা সমাজবিজ্ঞান। অর্থনীতিকে আমরা কেন সমাজবিজ্ঞান বলে থাকি, কারণ অর্থনীতির মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হলো উৎপাদন, যেটা একটি সামাজিক কাজ। কেন কি উৎপাদন একটা ঐতিহাসিক মানে একটা প্রাচীন কাল থেকে একই নিয়ম মাফিক মানে নিয়মের মধ্যে দিয়ে উৎপাদন হয়ে থাকে, এবং এই উৎপাদিত দ্রব্যগুলো বাজারে বিক্রি হয়। তো উৎপাদন সামাজিক কাজ, যেটার দ্বারা সমাজের সাধারণ মানুষ উপকৃত হয়, এবং বাজার হলো কি একটা সামাজিক প্রতিষ্ঠান যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ঐতিহাসিক দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে
বিক্রেতারা দ্রব্য বিক্রি করে এবং ক্রেতারা অর্থের বিনিময়ে সেই দ্রব্যটা কিনে থাকে। তো এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তো সেই জন্য আমরা বলতে পারি যে অর্থনীতি হলো একটি সমাজবিজ্ঞান, কেন কি অর্থনীতির মধ্যেই এই সামাজিক কাজ এবং সামাজিক সম্পর্ক, এগুলো এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই কিন্তু অর্থনীতি আলোচনা করে। সেই জন্য আমরা অর্থনীতিকে কিন্তু একটি সমাজবিজ্ঞান বলতে পারি, কেন কি অর্থনীতিতে মানে দেখা যাচ্ছে এখানে মানুষ এবং প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলোকে নিয়েই কিন্তু অর্থনীতি আলোচনা করে থাকে। তো সেই জন্য এক কথাতে বলতে গেলে আমরা অর্থনীতিকে একটি সমাজ বিজ্ঞান কিন্তু বলতে পারি। তো আজকের চ্যাপ্টারটাতে আমি তোমাদেরকে অর্থনীতির মূল বিষয়টা কি সেটা নিয়ে আমি আলোচনা করলাম, যে মানে ইকোনমিক্স শাস্ত্রটা আসলে কি, মানে ইকোনমিক্স শাস্ত্রটার মধ্যে কি কি বিষয় নিয়ে পড়ানো হয় এবং অর্থনীতি কাকে বলে, তো সেটা নিয়েও আজকের চ্যাপ্টারটাতে আলোচনা করলাম। এটা ইকোনমিক্সের একটা ফার্স্ট অ্যান্ড ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আরও কিছু ইকোনমিক্স সম্পর্কে জানার থাকে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এর পর ইকোনমিক্সের এরকম অনেক ভিডিও, অনেক ইম্পর্টেন্ট নোটস এবং কিভাবে তোমাদের এই বিষয়টা পড়তে হবে সেগুলো সম্পর্কে আরও অনেক গাইডেন্স আমি পরপর দিতে থাকবো। সেগুলোর জন্য তোমরা সবাই বেল আইকনটিকে হিট করে রেখো। আর যেটা বলবো যে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা সবার মধ্যে শেয়ার করে দিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।